রেশমি বৌমা, 2 কাপ চা বানিয়ে দাও তো, আর সাথে বিস্কুটও এনো, কারণ খালি পেটে চা খাওয়াটা তো ঠিক না। হ্যাঁ মা, এখনই আনছি। এই বলে শকুন্তলা দেবীর বড় বৌমা রেশমি রান্নাঘরে গিয়ে চা বসিয়ে দেয়। ওই চায়ের মধ্যে ও আদা, এলাচ আর নানান মশলা দিয়ে সুস্বাদু চা বানালো। তারপর চা ঢালার সময় ট্রেতে একটুখানি চা পড়ে গেল, আর ও ওই ট্রের মধ্যেই বিস্কুট রেখে দিল, আর যাতে সমস্ত বিস্কুট ভিজে গেল। ওফো বৌমা, এই বিস্কুট আমি কি করে খাবো? তুমি তো সব চায়ের মধ্যে মিশিয়ে দিলে, কি করে এবার খাবো? মা, তাতে কি হয়েছে? এমনিতেই তো আপনি বিস্কুটটা চায়ে ডুবিয়েই খাবেন। মা, আপনি আমাকে ধন্যবাদ জানান। আপনার অর্ধেক পরিশ্রম আমি তো কমিয়ে দিলাম, তাই না? জানি না বাবা, এই বৌমা কবে শুধরাবে আর ওই পাগলের মতো কাজকর্ম কবে বন্ধ করবে। শকুন্তলা দেবীর বড় বৌমা রেশমি সে খুব ভালো রান্না করতে পারলেও পরিবেশন করতে পারত না। এরকমই একদিন রেশমির ঠাকুরপো গগন কাজ থেকে যখন বাড়ি ফিরল। বৌদি, তাড়াতাড়ি খাবারটা দিয়ে দাও, খুব খিদে পেয়েছে। ঠাকুরপো, 5 মিনিট, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবারটা দিচ্ছি। এই নাও, তোমার দাদাও চলে এসছে যে, তোমরা দুজনা ফ্রেশ হয়ে নাও, আমি এখনই খাবারটা টেবিলে দিচ্ছি। কিছুক্ষণ পরেই সবাই ডাইনিং টেবিলে চলে আসে, আর রেশমি সবাইকে খাবার খেতে দেয়। আর খাবার দেখেই সবার মুখ বাঁকা হয়ে যায়। সবার প্রথমে দিল ঝিঙের তরকারি, তাও আবার থালার মাঝখানে, আর তরকারির উপরে রুটি রেখে রুটির ওপরে স্যালাড আর আচার দেয়। তরকারিতে ভিজে ফুলে যাওয়া রুটি দেখে শাশুড়িমা বললেন, বৌমা, এই কি গোবরের মতো খাবার খেতে দিয়েছো? এই খাবার দেখে তো খিদে এমনিই চলে গেল। মা, আপনি তো রুটিটা সবজি দিয়েই খেতেন, তাই এইভাবেই খান বা ওইভাবেই, ব্যাপারটা তো একই। পেটে গিয়ে তো সব এক জায়গায় মিক্সড হবে, তাই না? বৌমা, খাবার তো তুমি ভালোই বানাও, কিন্তু পরিবেশনের সময় যত ঝামেলা বাঁধিয়ে দাও। আরে দেখো বৌমা, খাবার সুন্দরভাবে পরিবেশন করলে তার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। মা, আমি তো এইভাবেই পরিবেশন করতে পারি। এবার আর বেশি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি রুটিটা খেয়ে নিন, নাহলে রুটিই না সব তরকারি খেয়ে নেবে। শাশুড়ির কথায় রেশমির ওপর কোনো প্রভাবই হলো না। এর কিছুদিন পরেই রেশমির দেওরের জন্য আলিশা নামে একটি মেয়ের সম্বন্ধ আসে। এরপর সানডের দিন ওরা আলিশাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে খুব সুন্দর করে সমস্ত খাবার ডাইনিং টেবিলে সাজানো রয়েছে। বাহ, একেই বলে ডেকোরেশন। দেখো তো কি সুন্দর সাজিয়েছে, এত ভালো সাজিয়েছে যে দেখে জিভে জল এসে গেল। তখনই মেয়ের মা লতা বলে, দিদি, এই সব কিছু আমার মেয়ে নিজের হাতে সাজিয়েছে। যদি এত ভালো সাজাতে পারে, কি জানি কত ভালো না রান্না করতে পারে। হ্যাঁ হ্যাঁ দিদি, আপনার মেয়ে সত্যি খুব গুণবতী। আলিশাকেও সবারই খুব পছন্দ হয়ে যায়। এরপর গগন আর আলিশার বিয়ে হয়ে যায়। আর বিয়ের পরের দিন, ছোট বৌমা, আজকে তোমার প্রথম রান্নাঘর, তুমি যেটা ভালো বানাতে পারো সেটাই বানিয়ে নিয়ে এসো। আর বড় বৌমা, তুমি বাড়িঘরগুলো গুছিয়ে ফেলো, বিয়েতে তো সব অগোছালো হয়ে আছে। ঠিক আছে মা। এরপর বড় বউ ঘর পরিষ্কার করতে শুরু করে, আর আলিশা রান্না করতে। আলিশা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। 15 থেকে 20 মিনিটের মধ্যে ওর সব রান্না হয়ে যায়, কিন্তু রান্না ডেকোরেশন করতে ওর প্রায় 2 ঘন্টা লেগে যায়। বাহ, একেই বলে খাবারের প্লেট। এত সুন্দর করে ডেকোরেশন করা দেখে মনে হচ্ছে সব প্লেট চেটেপুটে খেয়ে নি। আহা, কি সুন্দর প্লেটগুলো ডেকোরেশন করা। যাক বাবা, আমাদের আর ওই গোবরের মতো খাবার খেতে হবে না। বড় বৌমা, দেখো, এইভাবেই খাবার পরিবেশন করতে হয়। ছোট জায়ের কাছ থেকে কিছু শেখো। আমাদের তো ভাগ্যই খুলে গেল যে এরকম বৌমা আমাদের ঘরে এসছে। এই শুনে বড় জায়ের মুখ ভার হয়ে যায়, কিন্তু ছোট বউয়ের হাতের রান্না মুখে তুলেই সবার আশায় জল পড়ে যায়। কি হয়েছে মা, অমন করে বসে আছেন যে? তখনই ননদ আস্তে আস্তে বলে, ছি, কি মা, এরকম কাঁচা কাঁচা রান্না? আরে মা, নতুন বৌমা এই প্রথম আজকে বাড়িতে রান্না করেছে, তাই হয়তো একটু ঘাবড়ে গেছে। নতুন বৌমা রান্না করলে মাঝে মাঝে এরকম হতেই পারে। আজকে প্রথম দিন, খেয়ে নে, না হলে নতুন বৌমার খারাপ লাগবে। জানিস, আমি তো আমার প্রথম দিন রান্নাঘরে পোড়া পরোটা বানিয়ে শাশুড়িকে খাইয়ে দিয়েছিলাম। এরপর সবাই নাক সিটকে ওই আতকাচা আতপাকা খাবার খেয়ে নেয়। কিন্তু পরের দিনও আলিশা যখন রান্না করে নিয়ে এলো, ওর সার্ভ করা তো খুবই সুন্দর ছিল, কিন্তু রান্না খেতে ছিল সেই কাঁচা, যখন কিনা ওর রান্না করতে 2 ঘন্টা লাগতো। আর এখন সবাইকে অনিচ্ছা সত্ত্বেও ওই খাবারই খেতে হয়। কি গো,
তুমি তো বলেছিলে নতুন বৌমার খাবারে 19-20-এর তফাৎ, কিন্তু এ তো দেখছি 5 আর 20। খাবারে তো কোনো স্বাদই নেই। আরে নতুন নতুন আছে তাই কিছুদিনের মধ্যেই শিখে যাবে। পরের দিন থেকে খাবার আলিশাই বানাতে থাকে। আজকে তুমি রান্নায় এঁচোড়ের তরকারি আর রুটি বানিও। হ্যাঁ মা। আলিশা রান্না করতে রান্নাঘরে চলে যায়। আলিশা রান্না করতে 2 ঘন্টা প্রায় লাগিয়ে দেয়, তাও ওর খাবার এরকম কাঁচাই থাকে। বৌমা 2 ঘন্টা ধরে কি করে যে রান্না কাঁচাই থাকে? আজকে ব্যাপারটা দেখতে হবে, দেখতেই হবে। শাশুড়ি রান্নাঘরে গিয়ে দেখল যে আলিশা কাঁচা মশলা তেলে দিয়েই মশলাকে না ভেজেই তাতে এঁচড় দিয়ে দিল, আর তার সাথে লঙ্কাও দিয়ে দিল। বৌমা তুমি তো 15 মিনিটে রান্না করেও ফেললে। হ্যাঁ মা, রান্না করতে তো আমার 15 মিনিটই লাগে, কিন্তু ওই ডেকোরেশন করতে আমার পুরো 2 ঘন্টা লাগে। 2 ঘন্টা? আরে বাবা, তুমি কি পুরো ঘর ডেকোরেট করছো নাকি? এইবার বুঝলাম তোমার খাবার কেন কাঁচা থাকে। মা, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমাকে ডেকোরেশন করতে দিন। তখনই রেশমি এসে শাশুড়ির কানে কানে বলে, মা আরো খান না, ছোট বউয়ের হাতের রান্না। কি বলেছিলেন? দেখেই মনে হচ্ছে সব চেটেপুটে খেয়ে ফেলি। তখনই বড় জয়ের ছেলে অর্জুনের স্কুল থেকে ফোন আসে, আর সবাই হাসপাতালে ছুটে যায়। স্কুলে অর্জুনের পেটে খুব ব্যথা উঠলে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। দেখুন, এই বাচ্চাটাকে দেখে তো মনে হচ্ছে অনেকদিন ধরে ঠিকভাবে খাবার খায়নি, আর যেটুকু খেয়েছে সেটুকু খাবার আধা কাঁচা ছিল, আর যার জন্য ওর পেটে ইনফেকশন হয়ে গেছে। দেখুন, খাবার সবসময় সুন্দরভাবে রান্না করেই খাওয়া উচিত, না হলে অনেক শরীর খারাপ হতে পারে। কিন্তু আলিশা তো রোজ ওকে টিফিন বানিয়ে দেয়, তাহলে ও না খেয়ে কি করেছিল? ইয়েস ম্যাম, কিন্তু আজকেই আপনার ছেলে আমাকে বলল যে ও 1-2 বার খেয়ে পুরো খাবারটা ডাস্টবিনে ফেলে দেয়। কি? এর মানে আমার ছেলে পুরো না খেয়েই থাকতো? বড় বৌমা, তুমি তো জানোই যে ছোট বৌমা কিরকম খাবার বানায়, তাহলে অর্জুনের খাবারটা তো তোমার বানানো উচিত ছিল। তোমার তো এই বিষয়ে একটু নজর রাখা উচিত ছিল। আর এই যে ছোট বৌমা, কালকে যখন তোমার সন্তান হবে তাকেও কি তুমি এইভাবে কাঁচা রান্নাই খাওয়াবে? আমরা তো সবাই তোমার হাতের কাঁচা রান্না এই ভেবে খেতে থাকতাম যে একদিন না একদিন তুমি রান্না করতে ঠিক শিখেই যাবে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে বাচ্চার। তাই এখন থেকে বড় যা রান্না করবে আর ছোট যা পরিবেশন করবে, এতে করে না আমাদের কাঁচা খাবার খেতে হবে, না গোবরের মতো পরিবেশন দেখতে হবে। ওই দিন থেকে বড় যা ভালো ভালো রান্না করে আর ছোট যা সুন্দর করে ডেকোরেশন করে। কিন্তু এখন সে ডেকোরেশনের কাজটা 2 ঘন্টার বদলে 10 মিনিটে করতে শিখে যায়। এইভাবেই এখন সবাই সুস্বাদু খাবারের সাথে সাথে ভালো পরিবেশন করা খাবারও পেতে লাগলো। যখন আমি বললাম যে আমার জন্য গ্রিন টি চাই, তখন তুমি গ্যাসের উপর কফি বসিয়ে দিলে কেন? আর অঞ্জলি, অন্য গ্যাসে তুমি কেন চা বসিয়ে দিলে? আর দিদি, তুমি কি কোনো রাজ্যের প্রাইম মিনিস্টার যে তুমি যা অর্ডার দেবে তা আমাদের শুনতে হবে? তোমরা জানো যে গ্রিন টি না খেলে আমার দিন শুরু হয় না, তারপরেও তোমরা নিজেদের মনের মতো করতে লাগলে। ভুলে যেও না, তোমরা কিন্তু দুজন আমার পরে এ বাড়িতে এসেছো। মানছি আমি সবার ছোট, কিন্তু তাই বলে কি চুপচাপ সব সহ্য করব? আর তোমার থেকে পরে এলে কি হবে? কাজ কিন্তু আমি তোমার থেকে অনেক বেশিই করি। আচ্ছা, তাহলে তুই কি বলতে চাস, যে আমরা তোর থেকে কম কাজ করি? হে রাম, এই 3 জনের ঝামেলা আবার শুরু হয়ে গেল। সকাল থেকে উঠেই এই 3 জনের কাচর কাচর শুরু হলো। আরে সকাল সকাল বৌমারা ভজন কীর্তন করলে ভালো লাগে, এই ঝই ঝগড়া চিৎকার চেঁচামেচি করলে ভালো লাগে না। শোনো মা, আমার ঝগড়া করার কোনো ইচ্ছাই নেই। তুমি ভুলে যেও না, এরা দুজন আসার আগে বাড়িতে কিন্তু কোনো ঝগড়াই হতো না। আর যবে থেকে এরা দুজন এসছে না, বাড়িতে শান্তি বলে আর কিছু জিনিস নেই। মা দেখো না, দিদি সবসময় নিজের ইচ্ছায় চালায়। আর তুমিও কি কম নাকি? তুমিও তো সেম জিনিসটাই করো, তুমি তো চুপই থাকো। হে রাম, একদিন এই 3 জন মিলে আমার মাথার শিরা ছিঁড়েই ছাড়বে। স্নান না করে সব রান্নাঘরে চলে এসে সব ঝামেলা শুরু করে দিয়েছে। এবার যাও, আগে গিয়ে 3 জনে স্নান করো। এরপর 3 বউ ঘ্যান ঘ্যান করতে করতে স্নান করতে চলে গেল, আর এরপর ওরা বাড়ির কাজ করতে লাগলো। আর এই 3 বউ যখনই একসাথে রান্নাঘরে আসতো, তখনই কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া শুরু করে দিত। সুষমা দেবী 3 বৌমাকে নিয়ে বিরক্ত হয়ে গেছিলেন, কিন্তু তিনিই বা কি করতে পারতেন? একদিন সুষমা দেবীর কয়েকজন বান্ধবী বাড়িতে আসার কথা ছিল, তাই তিনি 3 বউকে ডেকে বললেন, বৌমারা, আজকে তোমরা ভালো কিছু বানিও, আমার বান্ধবীরা খেতে আসছে। সুনিধি বৌমা, তুমি তো শাহী পনির আর গাজরের হালুয়াটা খুব ভালো বানাও, তাই তুমি ওটাই বানিও, ঠিক আছে?
আর অর্চনা বৌমা তুমি ডাল আর বাঁধাকপি বানিও, আর মেজ বউ প্রিয়াঙ্কা তুমি না লুচিটা বানিয়ে দিও, ঠিক আছে? আর এরপর তিন বৌমা রান্নাঘরে গিয়ে খাবার বানানোর প্রস্তুতি করতে লাগলো। মাও না খুব মিথ্যা কথা বলা শুরু করেছে। জানি না বাবা কবে আবার তোর হাতের রান্না মায়ের ভালো লেগেছে। প্রথমে তো শুধু আমার হাতের রান্নাই ওনার পছন্দ হতো। আরে ওটা তো মা তোমার মন রাখার জন্য মিথ্যে কথা বলেছে। না হলে যবে থেকে আমি এই বাড়িতে এসেছি না তবে থেকে মায়ের আমার হাতের রান্নাই ভালো লাগে, আর কারোর হাতের রান্না না। ও তাই নাকি? তাহলে আমি আর লুচি টুচি ভাজছি না, ওতে আমার হাতে গরম তেল পড়ার ভয় আছে, আর এমনিতেও আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই গিয়ে আরাম করছি। এই বলে প্রিয়াঙ্কা ওখান থেকে চলে যায়। তাহলে কি সব দায় আমার? আমিও কোনো কাজ করব না, যাচ্ছি আমি। সুনিধি ওখান থেকে চলে গেল। ও তা আমি সবার চাকর নাকি? আমিও যাচ্ছি, ঘরে গিয়ে বসে আরাম করছি, কোনো কাজটা আমি আর করব না। তিন বৌমা এক এক করে নিজেদের ঘরে চলে যায়। কিছুক্ষণ পরে সুষমার বান্ধবী আসে আর সুষমা ওর সাথে গল্প করতে থাকে। এরপর সুষমা তিন বৌমাকে ডাকলো। যাও বৌমা, বিমলা এসছে তো, ওর জন্য সিঙ্গারা নিয়ে এসো। মা রান্না করা তো হয়নি, প্রিয়াঙ্কা দিদি বলল ক্লান্ত হয়ে গেছে, তাই দিদি আরাম করতে চলে গেল, তাই শুধু আমি একাই কি কাজ করব, তাই আমিও চলে গেলাম। আর এরা দুজনে যখন চলে গেল আমিও চলে গেলাম, আমি একা কি করব? শুনুন মা, আমি কোনো দুর্বল টুর্বল নই, আমি একটু আরাম করতে গেছিলাম, আর আমি আরাম করতে গেলে ওরা দুজনে কাজ করবে না? মা একেই বলে সুযোগ সন্ধানী। তোমাদের তিনজনেরই লজ্জা হওয়া উচিত, বাড়িতে অতিথি এসছে আর তোমরা কোনো কিছুই রান্না করলে না। ওরা কি ভাববে আমার ব্যাপারে, যে আমার তিনটে বৌমা থাকা সত্ত্বেও বাড়িতে কিছু রান্না হয়নি? আরে তুই এর জন্য চিন্তা করিস না, আমি বাড়িতে গিয়ে কিছু খেয়ে নেব, আর আমার তো একটাই বৌমা, ওকে তো রান্না করতেই হবে। ভেবেছিলাম তিন বৌমাওয়ালা শাশুড়ির খুব সুখ হবে, কিন্তু কি দেখলাম। এই বলে বিমলা ওখান থেকে চলে গেলে সুষমার হাজবেন্ড মনোহর আসে। খুব জোরে খিদে পেয়েছে সুষমা, খাবারে কি বানিয়েছো? এখনো পর্যন্ত তো কিছু রান্না হয়নি, তুমি একটু অপেক্ষা করো, আমি বানিয়ে আনছি। এরপর সুষমা নিজেই গিয়ে রান্নাঘরে রান্না করতে লাগলো। এই দেখেও তিন বৌমার লজ্জা হলো না, বরং ওরা রেগে গিয়ে বলতে লাগলো, তোমাদের দুজনের জন্য এসব হয়েছে, আমি ঘরে যদিও বা চলে গেলাম, তোমরা রান্না করতে পারলে না? কিন্তু না, তোমাদের তো কাজের নাম শুনলেই মাথায় বাজ পড়ে। আচ্ছা, একে তো তুমি নিজেই ভুল করলে, তারপরে সব দোষ আমাদের উপর চাপিয়ে দিচ্ছ। আরে সুনিধি, তুইও তো রান্নাটা করতে পারতিস, তোর হাত কে ধরে রেখেছিল? তিনজন আবার ঝগড়া করতে শুরু করলো, আর বুড়ি শাশুড়ি একা রান্নাঘরে রান্না করতে লাগলো। আর ওই দিন থেকেই কারোর যদি কিছু খেতে মন করতো তাহলে সে নিজের মতো করে বানিয়ে নিত। একদিন যখন অর্চনার খুব খিদে পেল, সে তখন রান্নাঘরে গিয়ে গরম গরম পকোড়া ভাজতে লাগলো, যার গন্ধে প্রিয়াঙ্কার সুনিধিও ওখানে চলে আসে। আমার পকোড়া খুব পছন্দ, বিশেষ করে আলুর। আচ্ছা, সব পরিশ্রম আমি করব আর তুমি খাবে পকোড়া? আমি তোমার জন্য পকোড়া বানাইনি, আমার জন্য বানিয়েছি। সংসারের খরচাটা না আমাদের স্বামীরাও দেয়, তাই আমরাও খাবো। তাই কে বারণ করেছে? নিজেদের হাত পা নাড়াও আর বানিয়ে নাও, কিন্তু আগে আমি আমার জন্য পেঁয়াজের পকোড়া বানাবো। শাশুড়ি বাড়িতে নেই বলে তুমি তোমার যা ইচ্ছা তাই করবে নাকি? আমিও দেখছি তুমি কি করে বানাও। তিন বৌমা নিজেদের মধ্যে ঝগড়া করতে লাগলে শ্বশুর শাশুড়ি এসে দেখে রান্নাঘরের এই অবস্থা, যা দেখে ওদের মাথা ঘুরে যায়। রেগে গিয়ে সুষমা তিন বৌমার ওপরেই চিৎকার করে, ব্যাস বৌমারা, অনেক হয়েছে, আমার ছেলেরা এত কষ্ট করে জিনিসপত্র এনে দেবে আর তোমরা সব নষ্ট করবে। আমি সিদ্ধান্ত করে নিয়েছি যে আজকের পর থেকে তোমাদের তিনজনের উনুন আলাদা হয়ে যাবে, সবাই আলাদা আলাদা খাবার বানাবে, আর কোনো ঝামেলা থাকবে না। একই রান্নাঘরে তিনটে উনুনে আলাদা আলাদা রান্না করে নেবে। ওই দিন থেকেই একটা রান্নাঘরে তিনটে ওভেনে তিন বউ আলাদা আলাদা করে রান্না করতে লাগলো। মনে হচ্ছে সুনিধি বেসন দিয়ে কোনো তরকারি বানিয়েছে, তাই এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, কিন্তু চাইবো কি করে? আমাকে ওই পোলাওটাই খেতে হবে। অন্যদিকে অর্চনা মনে মনে ভাবছিল, আমি তো রাজমা কোনোদিনই ভালো করে বানাতে পারি না, এটা তো প্রিয়াঙ্কা ভালো পারে, কিন্তু কি করে বলবো? দেখ, পরের দিন অর্চনা দিয়ে আজকে শাক আর ভুট্টার আটা দিয়ে রুটি বানাচ্ছে। আমারও খুব ইচ্ছে ওর হাতে রুটি আর শাক খাওয়ার, কিন্তু আমি তো কোনোদিন ভালো করে শাক বানাতেই পারবো না। তিনজনই একে অপরের হাতের রান্না খাবার জন্য পাগল ছিল, কিন্তু ওরা কিছুই করতে পারছিল না। কিন্তু এসব থেকে সুষমা দেবী খুব মজায় ছিলেন, কারণ রোজ রোজকার ঝগড়ার হাত থেকে উনি মুক্তি পেয়েছিলেন। কিন্তু তিন বউ ঝগড়া না করায় বাড়িটাও যেন কেমন মরে গিয়েছিল। তারপর একদিন প্রিয়াঙ্কার খুব জ্বর এলে সে ঘরেই থেকে যায়। গোটা দিন ওকে রান্নাঘরে দেখতে না পেয়ে দুই বউ খুব চিন্তায় পড়ে যায়। ব্যাপারটা কি হলো?
প্রিয়াঙ্কা দি তো সবার আগে এসে রান্না করা শুরু করে দেয়। অর্চনা দি, আমাদের রান্নাও তো শেষ। কি ব্যাপার বলো তো? প্রিয়াঙ্কা দি এখনো এলো না, কি হয়েছে বলো তো? হ্যাঁ, আমিও ভাবছি, চলো গিয়ে দেখি একবার। ওরা ঘরে গিয়ে দেখলো যে প্রিয়াঙ্কা জ্বরে কাঁপছে। আরে, ওর তো খুব জোরে জ্বর এসছে। এরপর দুই যা মিলে প্রিয়াঙ্কাকে যত্ন করতে লাগলো। পরের দিনের মধ্যেই প্রিয়াঙ্কা ঠিক হয়ে যায়। এরপর তিন বউ বুঝতে পারে যে একই রান্নাঘরে একসাথে রান্না করার গুরুত্ব। আর ওরা নিজের শাশুড়ির কাছে ভুলের জন্য ক্ষমা চায়। মা, আমরা কোনোদিন আর ঝগড়া করব না, তোমাকে কথা দিচ্ছি। হ্যাঁ মা, আমাদের তিনজনকেই না একই সাথে একই রান্নাঘরে রান্না করতে দাও না, একই উনুনে। হ্যাঁ মা, এখন থেকে আমরা না মিলেমিশে থাকবো। ঠিক আছে, তোমরা যখন মিলেমিশে থাকার কথা দিয়েছ, তাহলে আমি তোমাদের একই উনুনে একই রান্নাঘরে রান্না করার পারমিশন দিয়ে দিলাম। ওই দিনের পর থেকে ওরা একসাথে মিলেমিশে রান্না করত। তাই ঘরে এখন খুব শান্তি ছিল। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।